অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে ক্লাস নেব। একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষে যারা অর্থনীতি নিয়েছো, অর্থাৎ মানবিক এবং ব্যবসা শিক্ষা উভয় শ্রেণীর যাদের অর্থনীতি রয়েছে তাদের আমি এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা কিন্তু ক্লাস শুরু করেছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান। আর আমি ওই চ্যাপ্টার থেকে যে বিষয়বস্তুটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা বলতে আসলে আমরা কি বুঝে থাকি এই বিষয়টা আগে একটু এক লাইনে আমার একটা বক্তব্য দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই হয়তো ধারণা করে আছো যে অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে যে অর্থনীতি সংক্রান্ত বিষয়ে কোনো নিয়ম নীতি। অ্যাকচুয়ালি তাই অনেকটা, তবে এটার যথাযথ সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে প্রত্যেকটা দেশ, অর্থাৎ পৃথিবীতে যত দেশ আছে সবগুলো দেশই কিন্তু একটা অর্থনৈতিক নিয়ম নীতি মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশে বা যত দেশ পৃথিবীতে আছে তাদের যে অর্থনৈতিক বিষয়বস্তুগুলো আমরা কি করে থাকি, একটা নিয়ম এবং রীতিনীতির মাধ্যমে পরিচালনা করে থাকি। এবং এই নিয়ম এবং রীতিনীতিগুলির যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেটাকেই আমরা আসলে অ্যাকচুয়ালি বলে থাকি কি অর্থনৈতিক ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে রীতিনীতিগুলি কি পৃথিবীর প্রত্যেকটা দেশে একই রকম হবে নাকি ভিন্ন ভিন্ন হতে পারে? অবশ্যই পৃথিবীর সব দেশ কিন্তু একই নিয়মে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় না। এক এক দেশে এক একভাবে অর্থনৈতিক কার্যকলাপগুলো পরিচালিত হয়ে থাকে। তো সেই নিয়ম নীতির ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ নিয়মের যে ভিন্নতা অনুযায়ী আমরা অর্থনৈতিক ব্যবস্থাকে চারটা দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি। সেই অর্থনৈতিক ব্যবস্থার যে নিয়ম নীতিগুলি রয়েছে, যে চারটা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে পৃথিবীতে, সেই চারটা অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি আজকে আমরা সেই বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা বোর্ডে লিখে রেখেছি অর্থনৈতিক ব্যবস্থা মূলত চারটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং সবশেষে হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ক হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, খ হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, গ হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এবং ঘ হচ্ছে অর্থাৎ 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখন যেহেতু আজকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি এবং এটা ক্লাসটা আসলে একদম শুরুর দিকের ক্লাস, সেই প্রসঙ্গে যদি বলতে হয় যে আমি ওভারঅল সবটা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কেই তোমাদেরকে কিছু ধারণা দিব। এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিন্তু আরেকটা নাম আমরা জানি বহুল প্রচলিত, এবং পৃথিবীর ম্যাক্সিমাম দেশই কিন্তু দেখা যায় যে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ম্যাক্সিমাম দেশ বলবো না, আসলে অনেক দেশেই কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে প্রায়োরিটি দেওয়া হয় এবং তার যে বৈশিষ্ট্যগুলি সেটা আমরা একটু পরেই আলোচনা করতে যাচ্ছি। আমি আসলে বলতে চাচ্ছি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কিন্তু অনেক নামে পরিচিত। অর্থাৎ একে আবার বলা হয়, কিন্তু তোমরা অবশ্যই এই নামগুলো হয়তো শুনে থাকবে, আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমি বলে থাকি বা ক্যাপিটালিজম বলে থাকি, যেটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ইংলিশ নাম। তোমরা এই কথাটা অনেকেই শুনেছো হয়তোবা, যে ক্যাপিটালিজম কি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। অর্থাৎ ধনতান্ত্রিকের অর্থ ব্যবস্থার আরেকটা বাংলা নাম হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যার ইংলিশ নাম হচ্ছে ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্টিক ইকোনমি। এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে আমরা আসলে কি বুঝে থাকি? আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বুঝে থাকি যে পৃথিবীর যেই সমস্ত দেশ এই বৈশিষ্ট্যগুলি, আমি কিন্তু সব বৈশিষ্ট্য বোর্ডে এখনো লিখিনি, আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। মোটামুটিভাবে আমার অ্যাঙ্গেল থেকে আমি যেটাকে ইম্পর্টেন্ট মনে করেছি কয়েকটা আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। সেই 5টা বৈশিষ্ট্য আমি বোর্ডে লিখে রেখেছি, আমি সেই বিষয়ে একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোন ধরনের শ্রেণী থাকবে। এখানে মেইনলি 2টা শ্রেণী থাকে, উৎপাদন, বন্টন, বিনিময়, সবগুলো অ্যাক্টিভিটিসের মধ্যে এই 2টা শ্রেণীর পার্টিসিপেশন থাকে। তারা কারা কারা? পুঁজিপতি শ্রেণী, শ্রমিক শ্রেণী। অর্থাৎ শ্রেণীই থাকবে 2টা, একটা হচ্ছে পুঁজিপতি শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। অর্থাৎ এটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে এখানে যে 2টা শ্রেণী থাকে, একজন হচ্ছে ক্যাপিটালের মালিক থাকে, পুঁজির মালিক থাকে, সম্পদের মালিক থাকে, তাদেরকে আমরা বলি কি পুঁজিপতি শ্রেণী, এবং তাদের আন্ডারে যারা কাজ করে থাকে তাদেরকে বলা হয় কি শ্রমিক শ্রেণী। অর্থাৎ পুঁজিপতিরা হবে ফ্যাক্টরি, কলকারখানা, সম্পদ সবকিছুর মালিক, এবং তাদের ফ্যাক্টরি, কলকারখানা সবকিছুতে কাজ করবে যারা, তারা হবে শ্রমিক শ্রেণী।
তাহলে বোঝাই যাচ্ছে, আমি খুব সাদামাটাভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আরও আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি কথাগুলি একটু জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি পুঁজিপতি মানে কি, যেহেতু তোমাদের অনেকের কাছেই এই টার্মটা নতুন মনে হতে পারে, সেই জন্য সহজ করে বলে দিচ্ছি। পুঁজিপতি মানে সেই শ্রেণীকে বোঝানো হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে যারা কিনা সম্পদের মালিক, অ্যাকচুয়ালি সম্পদের মালিক, যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে কল, ফ্যাক্টরি, তারপর তোমার সব কিছু সম্পদ, সব কিছুর মালিক যারা, তাদেরকেই বলা হয় পুঁজিপতি শ্রেণী। এবং তাদের ক্যাপিটাল কাজে লাগিয়ে তারা যে ফ্যাক্টরি, কলকারখানা, মিল ইত্যাদি করে থাকে, তাদের আন্ডারে যে শ্রমিকরা কাজ করে থাকে তারাই হচ্ছে শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, বোঝাই যাচ্ছে টার্ম দুটা থেকে। এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য আলোচনা করলে আরেকটার কথা অটোমেটিক্যালি বের হয়ে যায়। তাহলে বোঝাই যাচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে কিন্তু দুইটা শ্রেণী যেহেতু বিরাজমান, সেহেতু এখানে সম্পদের অসমতা থাকে এবং এখানে একটা ইনইকুয়ালিটি বিরাজ করে, এবং এখানে ধনী দরিদ্রের যে বিষয়টা সেখানে অ্যাকিউটভাবে মানে প্রকটভাবে সেখানে কাজ করে। ধনী দরিদ্র কিভাবে সৃষ্টি হলো এখানে? স্বভাবত এই নাম থেকেই বোঝা যাচ্ছে পুঁজিপতি শ্রেণীরা হবে ধনী শ্রেণী, আর যারা তাদের আন্ডারে কাজ করবে তারা হবে কি, তারা হবে হচ্ছে নিম্নবিত্তের শ্রেণী বা গরিব শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন তাহলে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকার কারণে এখানে অসমতা অর্থাৎ সম্পদের যে বৈষম্য সেই বিষয়টা অ্যাকিউটভাবে কাজ করে থাকে। আচ্ছা, সেকেন্ড বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। তো বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা কি? বোঝাই যাচ্ছে যে এটা লার্জ স্কেলে যে উৎপাদনটা পরিচালিত হয়, অর্থাৎ সেই উৎপাদন ব্যবস্থাটাকে আমরা বলি কি বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। লার্জ স্কেলে কিভাবে পরিচালিত হয়? সেখানে একটা বড় কলকারখানা বা মিল ফ্যাক্টরি যেখানে হিউজ পরিমাণে শ্রমিক কাজ করে থাকে, সেই ধরনের শ্রমিককে আমরা বলে, সেই ধরনের উৎপাদন ব্যবস্থাটাকে আমরা বলে থাকি কি বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাতেই এ ধরনের উৎপাদন পরিচালনা করা সম্ভব, কারণ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পুঁজির পরিমাণ বেশি থাকার কারণে ক্যাপিটালিস্টদের হাতে এত ক্যাপিটাল থাকে বা এত পুঁজি থাকে বা এত সম্পদ থাকে যে তাদের পক্ষে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাটা পরিচালনা করা সম্ভব। তাই এখানে যে ধরনের উৎপাদন কার্যকলাপ পরিচালিত হয় সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, এবং এই উৎপাদন ব্যবস্থার আন্ডারেই কিন্তু অনেক শ্রমিক কাজ করে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। আমি একটু আগেই কিন্তু প্রথম বৈশিষ্ট্য বলেছি পুঁজিপতি শ্রেণী। পুঁজিপতি শ্রেণী কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটা একই রকম বৈশিষ্ট্য। পুঁজিপতি শ্রেণী মানে কি? তারাই যারা কিন্তু সম্পদের মালিক। কাজে বোঝাই যাচ্ছে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা অবশ্যই বিরাজমান, এবং এখানে দেখা যাচ্ছে যে বাড়ি ঘর, কল কারখানা, ফ্যাক্টরি, অফিস, আদালত, যে কোনো বিষয়ে ব্যক্তিগত বা বেসরকারি বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়, বা বেসরকারি খাতেই এই সমস্ত বিষয়ের মালিকানাগুলো থাকে, যার কারণে আমরা বলতে পারি সম্পদের ব্যক্তিগত মালিকানা একটা প্রধান বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ফোর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। ডু ইউ নো দ্যাট ভোক্তা কি জিনিস? ভোক্তা হচ্ছে যে আমরা যে জিনিসটা উৎপাদন করব, এই উৎপাদনের পণ্য সামগ্রী যারা ভোগ করবে তারাই হলো ভোক্তা। আমি আবারও বলছি, ভোক্তা কারা? ভোক্তা হচ্ছে যখন কোনো জিনিস পণ্য উৎপাদন হয় আর ওই পণ্যগুলি যারা ভোগ করে তারাই হচ্ছে ভোক্তা। তাহলে ভোক্তার সার্বভৌমত্ব কথাটার মানে কি? ভোক্তার সার্বভৌমত্ব কথাটার মানে হচ্ছে আমি যদি ধনতান্ত্রিক অবস্থার কোনো নাগরিক হয়ে থাকে আর আমি যদি সেই ক্ষেত্রে ভোক্তা হয়ে থাকি, অবশ্যই আমার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকবে। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা কথাটার মানে হলো যে কেউ আমাকে বাধ্য করতে পারবে না তুমি এই জিনিসটা খাবে, এই জিনিসটা পরবে, এখানে থাকবে, এখানে তোমার এটা করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতার মধ্যে আমি থাকি না। ভোক্তার সে তার পূর্ণ মাত্রায় স্বাধীনতা আছে, সে কি খাবে, কি পরবে, কোথায় থাকবে। তাহলে এটাকেই আমরা বলে থাকি কি ভোক্তার সার্বভৌমত্ব, অর্থাৎ তার পণ্য নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। সে কি খাবে, সে কি ভালো জিনিস ভোগ করবে না খারাপ জিনিস ভোগ করবে, নাকি সে দামি জিনিস ভোগ করবে বা কম দামি জিনিস ভোগ করবে, এটা সম্পূর্ণই ভোক্তার নিজস্ব ব্যাপার। ভোক্তার এই ক্ষেত্রে কেউ তাকে বাধ্য করবে না যে তুমি এটা চয়েস করো, তার পূর্ণ স্বাধীনতা রয়েছে তার ভোগের ব্যাপারে। আচ্ছা, এইবার মোস্ট অফ দ্য পপুলার যে বিষয়টা মানে বৈশিষ্ট্য যেটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় বৈশিষ্ট্য বলা চলে এক হিসেবে, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটার সাথে আমি আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করবো, যেহেতু আজকে আমার
ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা। কাজে আমি এটা বিস্তারিত আজকে আলোচনা করব না, তবে একটুকু এটা বলে রাখি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দিস ইজ এ ভেরি পপুলার মানে ক্যারেক্টারিস্টিক অফ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা চলে, এবং খুব কি বলবো, একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে যে এইখানে যে পণ্য উৎপাদন হবে সেই পণ্যের মূল্য ব্যবস্থার সিস্টেমটা কি হবে, অর্থাৎ কি প্রাইসে আমরা ক্যাপিটালিস্টিক সোসাইটির যে পণ্যগুলি উৎপাদন হবে সেই পণ্যের দামটা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? কেউ কি এখানে বাধ্য করবে এটা এত দামে বিক্রি করতে হবে, এত দামে কিনতে হবে? নো, দিস ইজ নট। কারণ হচ্ছে যে এটা হবে না, এই জন্য এটাতে উৎপাদনকারী বা ভোক্তা কেউই এটার দাম নির্ধারণ করবে না, দামটা অটোমেটিক্যালি নির্ধারণ হবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে। আমি জাস্ট আজকে সংক্ষেপে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, বিস্তারিত আমি আবারও বলছি পরবর্তীতে আলোচনা করব স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সম্পর্কে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটা নিয়ে অনেক বোর্ড কোশ্চেনে অনেক প্রশ্নও থাকে, যার কারণে আমি এটার আলাদা একটা চিত্র আছে। নেক্সট ক্লাসে আমি সুযোগ পেলে বা নেক্সট ক্লাসে যদি আমরা আরও বিস্তারিত আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যটাকে তুলে ধরবো, ঠিক আছে? এখন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথা হচ্ছে যে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে পণ্যটা ভোগ করব বা কিনবো সেটা কি দামে কিনবো, কিভাবে বিক্রি হবে, কোন দামে, এটা কি ভোক্তা ঠিক করবে না উৎপাদনকারী ঠিক করবে, এটা কোনো ব্যক্তি বিশেষ ঠিক করবে না, এটা সরকারি বা বেসরকারিভাবে কোনোভাবেই নির্ধারিত হবে না, এটা অটোমেটিক্যালি ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারণ হবে, এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হবে সেই ভারসাম্য দামটাকেই আমরা আসলে বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে মূল্য নির্ধারণ পদ্ধতি, ঠিক আছে? এখন আমি এখন বলতে চাচ্ছি যে ডিমান্ড সাপ্লাই কোনো বিষয়ে তোমরা এখন অবগত না, যখন আমরা ডিটেলসে যাব তখন আমরা এই বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, এই গেল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মেইন 5টা বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি। এবার একটু আমি হাইলাইট করতে চাচ্ছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটার আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ঠিক উল্টা বৈশিষ্ট্যটাই হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে, খেয়াল করো যে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব ছিল কোথায়? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কাজেই যেখানে পুঁজিপতি আর শ্রমিক এই দুইটা শ্রেণী একই সাথে বিলং করে সেখানে কিন্তু একটা শোষণের মাত্রা থাকে। যে ক্যাপিটালটাকে ধরে রাখে সে চাইবেই তার আন্ডারে যে কাজ করে তাকে শোষণ করতে, কারণ সে চায় ওখান থেকে গেইনার হতে। কাজে এখানে একটা শোষণের বিষয় উপস্থিত থাকে। কিন্তু আমি এইমাত্র বললাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে একটা উল্টা রিলেশন বিরাজ করে। উল্টা রিলেশন কেমন? এখানে যে বৈশিষ্ট্যগুলি থাকে ঠিক তার অপোজিট বৈশিষ্ট্যটাই সমাজতান্ত্রিকের মধ্যে বিলং করে। কেমন? যেমন এখানে যেহেতু শ্রেণী শোষণের একটা ব্যাপার থাকে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণ অনুপস্থিত। এখন তোমার প্রশ্ন হতে পারে কেন শ্রেণী শোষণ অনুপস্থিত? যেখানে শ্রেণীই নাই সেখানে শ্রেণী শোষণ আসবে কোত্থেকে? আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো পুঁজিপতি বা শ্রমিক শ্রেণী এ ধরনের কোনো ক্যাটাগরি নাই, সেখানে শোষণের মাত্রাও কম, শোষণের মাত্রা নেই বললেই চলে। এই জন্যই আমরা এখানে বলছি যে শ্রেণী শোষণ অনুপস্থিত। আমার ধারণা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আরেকটা আমি কথা বলতে চাই। দেখো, আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলেছিলাম সম্পদের ব্যক্তিগত মালিকানা বিরাজ করে, মানে যে কোনো কল, ফ্যাক্টরি, বাড়িঘর সবকিছুর মধ্যে একটা ব্যক্তিগত মালিকানার প্রশ্ন আসে বা ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই সম্পদের যে ব্যক্তিগত মালিকানার বিষয়টা এটা টোটালি নাই, ব্যক্তিগত কোনো মালিকানার ব্যাপারই নাই এখানে। এখানে ব্যক্তিগত মালিকানার বিষয়টা অনুপস্থিত। আচ্ছা, তাহলে সম্পদের মালিক কে হবে? একজন না একজন তো কেউ সম্পদের মালিক হবে। সেইখানে সরকার বা রাষ্ট্রীয়ভাবে মালিকানা বিদ্যমান। যে কোনো সম্পদের মালিক হবে কি রাষ্ট্র। রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, এই কথাটা দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে সম্পদের মালিকানা বিদ্যমান থাকবে কার হাতে? রাষ্ট্রের হাতে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা। কেন্দ্রীয় পরিকল্পনা কথাটার মানে হচ্ছে যে সরকার কর্তৃক নির্ধারণ থাকবে বা রাষ্ট্র কর্তৃক নির্ধারণ থাকবে এই পরিকল্পনা কমিশন বা কেন্দ্রীয় পরিকল্পনা। যারা নির্ধারণ করবে ওই সমাজে কি পণ্য উৎপাদন হবে, কি পণ্য ভোগ হবে, কার হাতে বন্টন হবে, কিভাবে বন্টন হবে, কারা খাবে, কতটুকু পাবে, এই উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ সমস্ত কিছু পরিচালিত হবে কেন্দ্রীয় পরিকল্পনা মাধ্যমে, কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে, ঠিক আছে? বা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমেই উৎপাদন, বিনিময়, বন্টন এই যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপগুলো পরিচালিত হবে এই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে। আচ্ছা, এবার
5 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে যেখানে ব্যক্তিগত কোনো সম্পদ থাকে না, যেখানে কোনো শ্রেণীর ব্যাপার থাকে না, সেই সমস্ত জায়গায় কোনো ব্যক্তিগত মুনাফার বিষয় থাকে না। আমার পার্সোনাল সম্পদ থাকলে, পার্সোনাল বাড়িঘর থাকলে, পার্সোনাল জমি জমা থাকলে সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগত মুনাফা আশা করতে পারি। যেখানে আমার হাতে কোনো কিছুই নেই সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত মুনাফাও অনুপস্থিত থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি গ নাম্বার যে অর্থনৈতিক ব্যবস্থা বোর্ডে লিখে রেখেছি 3 নাম্বারটা মিশ্র অর্থ ব্যবস্থা, এই বিষয়টা তোমাদেরকে একটু হাইলাইট করতে চাচ্ছি। এই বিষয়ের বৈশিষ্ট্যগুলো মানে মিশ্র অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো থাকে মোটামুটিভাবে ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্য আমি বোর্ডে লিখে রেখেছি। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে যে এখানে এটা আর এটা যা বললাম, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এদের ভালো বৈশিষ্ট্যগুলিকে নিয়ে এবং যেটা যেটা আমাদের কাছে মনে হয়েছে যে ধনতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য কল্যাণকর হবে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এবং সমাজতান্ত্রিকের যে বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য কল্যাণকর হবে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে, অর্থাৎ এখানের কিছু বৈশিষ্ট্য এবং এখানের কিছু বৈশিষ্ট্য নিয়ে এই মিশ্র অর্থ ব্যবস্থা তৈরি হয়েছে। তার মানে মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে আসলে একটা মিক্সড সিস্টেম, এখানে বিভিন্ন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এখানে বিরাজ করে থাকে। যেমন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছিল বেসরকারি মালিকানা স্বীকৃত, এখানে বলা হয়েছিল সরকারি মালিকানা স্বীকৃত, কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে সম্পদের সরকারি বেসরকারি খাতের মালিকানা থাকবে, অর্থাৎ সরকারি বেসরকারি খাতের উপস্থিতি এখানে স্বীকৃত। সেটা সম্পদের মালিকানার ক্ষেত্রেই হোক বা সেখানে ভোগের ক্ষেত্রেই হোক, বিনিয়োগের ক্ষেত্রেই হোক, সবকিছুর ক্ষেত্রেই কিন্তু সরকারি বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত থাকবে। আচ্ছা, আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার 5 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। একটুখানি জাস্ট ধারণা দিয়ে গিয়েছিলাম যে এখানে কোনো সরকারি বা বেসরকারিভাবে দাম নির্ধারিত হয় না, কোনো ব্যক্তি এখানে দাম নির্ধারণ করে না, ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে অটোমেটিক্যালি দাম নির্ধারণ হয়। এই জিনিসটা যখন বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবা তোমরা যে আসলে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ হলেই কিন্তু একটা জিনিসের ন্যায্য মূল্য নির্ধারণ হয়। এটা যখন কারো হাত দিয়ে নির্ধারণ হতে যাবে তখনই সেটা কিন্তু কি হবে যে ওইখানে একটা ইনইকুয়ালিটি বা অসমতার ব্যাপার ঘটতে পারে। সেই কারণে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা যদি চালু থাকে তাহলে কিন্তু আমাদের মূল্য নিয়ে কোনো সংশয় থাকে না, কারণ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে জিনিসের দামটা নির্ধারণ হবে, সেখানে আমাদের কিছু করার নেই। জিনিসের ডিমান্ড থাকলে সাপ্লাই থাকলে ওইভাবে যে সেটআপটা হবে দামে সেটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। কাজে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিন্তু আমরা একটা পজিটিভ সেন্সেই দেখছি। এই দাম ব্যবস্থাটা আবার কোথায়, মিশ্র অর্থ ব্যবস্থায় কিন্তু বিলং করে, অর্থাৎ আমরা মিশ্র অর্থ ব্যবস্থায় এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, দাম নির্ধারণের এই সিস্টেমটা দেখি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে সম্পদের ব্যক্তিগত মালিকানা ছিল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, এই বৈশিষ্ট্যটাও কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় আছে, অর্থাৎ এখানে সরকারি মালিকানার সম্পদও থাকবে, বেসরকারি মালিকানার সম্পদও থাকবে। আমার নিজের একটা বাড়ি থাকতে পারে, জমি থাকতে পারে, আবার সরকারের একটা বাড়ি থাকতে পারে, জমি থাকতে পারে, বেসরকারি খাতের একটা জায়গা জমি থাকতে পারে, সরকারি খাতের একটা জায়গা জমি থাকতে পারে। যেমন বাংলাদেশে কি হয়, বাংলাদেশে আসলে কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় পরিচালিত অর্থ ব্যবস্থা, কারণ এখানে দেখা যাচ্ছে যে বেসরকারি খাতে অনেক উন্নয়ন হচ্ছে, সরকারি খাতে অনেক উন্নয়ন হচ্ছে, অর্থাৎ সব দিক থেকেই কিন্তু আমরা অর্থনৈতিক কার্যকলাপগুলি পরিচালনা করে থাকি। উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ সবকিছুই কিন্তু সরকারি বেসরকারি উভয় খাতের মাধ্যমেই পরিচালিত হচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে তোমার সরকারি বেসরকারি খাতের উপস্থিতি রয়েছে। যেহেতু বেসরকারি খাত সরকারি খাত উভয়ের উপস্থিতি রয়েছে, কাজেই দেখা যাচ্ছে যে এখানে ব্যক্তিগত স্বাধীনতাও আছে। দেখা যাচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা মানে কি, ভোক্তার সার্বভৌমত্ব যেখানে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ছিল সেটাও কিন্তু এখানে আছে। ব্যক্তি স্বাধীনতা মানেই হচ্ছে যে আমার ব্যক্তিগত চয়েস থাকবে উৎপাদনের ক্ষেত্রে, আমি কোন জিনিসটা তৈরি করব এটা যেমন আমাকে কেউ ফোর্স করবে না, আমি নিজস্ব মতো, আমি দেখা গেল আমার জমি আছে আমি কৃষি খামার করবো, কেউ আমাকে বাধ্য করবে না কেন তুমি তোমার জমিতে কৃষি খামার করছো। আমি চাইলে কৃষি খামার করতে পারি, মৎস্যক্ষেত্র করতে পারি, রিয়েল এস্টেট করতে পারি, এটা কিন্তু করা যায়। ঠিক আছে, কাজে ব্যক্তিগত স্বাধীনতা থাকে উৎপাদন, বিনিময়, বন্টনের ক্ষেত্রে। এইবার হচ্ছে মুনাফা কি, মুনাফা অনুপস্থিত, ঠিক আছে না, সরি এটা মুনাফা অর্জন। আচ্ছা, এখানে হচ্ছে এই কথাটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হলে একটু ক্লিয়ার করে দিই। এটা মুনাফা অর্জন মানে ব্যক্তিগত মুনাফা অর্জন, এটা হবে অর্জন। হ্যাঁ, মুনাফা অর্জন স্বীকৃত, অর্থাৎ তুমি যদি একটা ব্যবসা করে থাকো তাহলে তুমি তোমার মুনাফা তুমি গেইন করে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে, এতে কেউ তোমাকে বাধ্য করবে না যে কেন তুমি ব্যবসা করে মুনাফা তোমার ঘরে নিয়ে যাচ্ছে, এটা হবে না। তুমি ব্যবসা করলে তোমার মুনাফা তোমারই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মুনাফা অর্জন স্বীকৃত। কোথায় এটা, মিশ্র অর্থ ব্যবস্থায়। তাহলে আমরা একটা জিনিস সামারি কথা বলতে চাই, মিশ্র অর্থ ব্যবস্থা কিন্তু আর কিছুই না, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থারই কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে মিশ্র অর্থ ব্যবস্থা তৈরি হয়েছে।
আচ্ছা, এইবার আমি সর্বশেষে যে অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এটা নিয়ে কম বেশি সবাই তোমরা পরিচিত আছো মোটামুটি। তারপরে একটু কথাটা বলে যাচ্ছি, নাম দেখেই বোঝা যাচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা মানে হচ্ছে কি, যে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত অর্থ ব্যবস্থাকে আমরা বলে থাকি কি ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থাৎ আমাদের যে ইসলাম ধর্মে যে কিছু নিয়ম কানুন উৎপাদন বিনিময় বন্টন ভোগের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে নির্ধারণ, সেইভাবে যদি কোনো দেশ পরিচালিত হয়, তাদের অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে সেই অর্থ ব্যবস্থাটাকে আমরা বলবো কি ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে প্রথম কথাটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হবে সবকিছু, অর্থাৎ উৎপাদন বিনিময় বন্টন ভোগ সবকিছু। আচ্ছা, হালাল এবং হারামের বিধান। হালাল হারামের বিধান হচ্ছে অনেক জিনিস কিন্তু আমাদের কিন্তু হালাল ঘোষণা করা হয়েছে এবং অনেক জিনিসকে হারাম বলা হয়েছে। হালাল জিনিসটাকে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করব এবং হারামটাকে আমরা বর্জন করব। এটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এটাও 3 নম্বর বৈশিষ্ট্যটাও দেখো, সুদ ঘুষ ও মজুতদারি রহিতকরণ। রহিতকরণ মানে বন্ধ করা, মানে নিষেধ। সুদ এখানে অবশ্যই চলবে না। ইসলামী অর্থ ব্যবস্থায় সুদকে একেবারে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে ঘুষ তো নাই, এবং মজুতদারিকরণ, এই সমস্ত বিষয়গুলি 3টা আইটেমকে কিন্তু তোমার কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। রহিতকরণ কথাটার মানে হচ্ছে নিষিদ্ধ করা। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা, যে 4টা অর্থ ব্যবস্থা হয়ে থাকে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থ ব্যবস্থা, এই 4টারই মোটামুটিভাবে মেইন কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে আলোচনা করেছি। তো এখন তোমরা অবশ্যই, আমি আরেকটা কথা বলে দিতে চাচ্ছি, অনেকেই তোমরা বইয়ের নাম জানতে চেয়েছো। আসলে আমি কিন্তু বারে বারে বলেছি যে ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে আমরা কিন্তু 1টা-2টা বইয়ের নাম রেফার করি না। তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার কাছে এই মুহূর্তে হাতে আছে এই বইটা, তোমরা অবশ্যই কিনতে পারো। এই বইটা রণজিৎ কুমার নাথ, হ্যাঁ এটা প্রথম পত্র, রণজিৎ কুমার নাথ, এই বইটা তোমরা কিনতে পারো। এটা অনেক ভালো বই। এছাড়াও আমি বলবো, এই মুহূর্তে আমার হাতে নাই, থাকলে আমি বইটা দেখাতে পারতাম। হ্যাঁ, সরোয়ার্দী স্যারের একটা বই আছে, সেই বইটা পড়তে পারো, সরোয়ার্দী স্যার। আর আরেকটা বই আছে শেখ মুস্তাফিজুর রহমান, ওনার বইও পড়তে পারো। এবং আরও বাজারে অন্যান্য লেখকের বইও আছে, তোমরা এগুলি একটু কিনতে পারো। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে এই বইটা হাতে থাকার কারণে আমি এটা বলছি। তোমরা বই একবারে সব এক বই কিনবা এরকম না, মিলায় মিশায় কিনতে পারো। তাতে হবে কি, সৃজনশীল পদ্ধতির কারণে 2-1টা বই মিলিয়ে পড়লে তোমাদের, কারণ সব বইতে সবসময় সব কিছু থাকে না, 2-1টা বই যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে আমরা অনেক কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারবো এবং জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। যে তোমরা অবশ্যই দ্রুত বই কিনে ফেলবে। বই কিনে আমি যে বিষয়গুলি আলোচনা করছি সেগুলি বইতে আরও সুন্দরভাবে পাবে। দেখবে যে আরও ডিটেলসভাবে আরও অনেক পয়েন্ট আছে সেখানে। একটু কয়েকটা বই ঘেটে তোমরা পড়ে ফেলবে নোট করে। আশা করি তোমরা ওই পর্যন্ত ভালো থাকবে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।